আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম ভিশন লার্নিং থেকে বলছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মানে আমরা দুটি লেনদেন সম্পর্কে আজকে জানবো, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং এইসব লেনদেনগুলো দেখতে কেমন হয় তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাকবে। চলুন শুরু করি। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ে যেটা প্রথম পার্ট আছে সেটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। আমাদের বইয়ে আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত। এর অর্থাৎ কি, ব্যবসায়ের লেনদেন কয় ভাগে বিভক্ত আমরা জানতে পারছি আজকে দুই ভাগে। প্রথমটি হচ্ছে মূলধন জাতীয়, দ্বিতীয়টি হচ্ছে মুনাফা জাতীয়। আমরা তাহলে প্রথমে শুরু করি মূলধন জাতীয় লেনদেনগুলো কি কি, ওগুলোর বৈশিষ্ট্য কি, ওগুলো দেখতে কেমন হয়। আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো একটু চিনব, তারপর আমরা চিনব মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি আমি বলছি আপনাদেরকে। মূলধন জাতীয় লেনদেন হয় দীর্ঘমেয়াদী, অনিয়মিত এবং বড় অঙ্কের। অর্থাৎ কি, দীর্ঘমেয়াদী বলতে হচ্ছে এমন লেনদেন যেটি 1 বছরের অধিক সময় লেনদেনটা প্রভাব বিস্তার করে থাকে ব্যবসায়ী। দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদ। তারপর হচ্ছে অনিয়মিত, এমন লেনদেন যেটি সবসময় ঘটে না, ঘটে হয়তো বছরে 1 থেকে 2 বার, প্রতিদিন ঘটনাটা ঘটে না, এমন লেনদেন সমূহ হচ্ছে মূলধন জাতীয়। তারপর হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বড় অঙ্কের, মানে অ্যামাউন্টটা বিশাল বড় হয়। আমি আপনাদেরকে এখন একটা উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে আমি একটা জমি কিনলাম। হ্যাঁ, আমি ধরেন একটা 25 কোটি টাকার একটা জমি কিনলাম। এই যে জমি কিনলাম, আমি কি জমি বছরে 2-3টা কিনি, না হঠাৎ কিনি 5 বছরে একবার? এই যে 5 বছরে একবার কিনতেছি না, এটা হচ্ছে আমার কি, মূলধন জাতীয় লেনদেন। দ্বিতীয়ত, এটি কিন্তু দীর্ঘমেয়াদী, আমাকে এই জমিটা কিন্তু 1 বছর 2 বছর না, আমাকে বছরকে বছর 10 থেকে 20 বছর 30 বছর যতক্ষণ আমি বিক্রি না করি জমিটা আমাকে কি একটা সুবিধা দিবে। তারপর হচ্ছে 25 কোটি টাকা কিন্তু একটা ছোট অঙ্ক না, অবশ্যই বড় অঙ্ক। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে দেখে এই লেনদেনকে আমরা কি জাতীয় লেনদেন বলতে পারছি, মূলধন জাতীয় লেনদেন বলতে পারছি। তাহলে আমরা চিনতেছি মূলধন জাতীয় লেনদেনগুলো কি কি। আমরা আরেকবার মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে দীর্ঘমেয়াদী, তারপর হচ্ছে অনিয়মিত, তারপর হচ্ছে বড় অঙ্কের। অনিয়মিত মানে হচ্ছে সহজে ঘটে না, বড় অঙ্কের মানে হচ্ছে অ্যামাউন্ট বিশাল হইতে হবে, 1-2 হাজার টাকা 20,000 টাকা 30,000 টাকার অ্যামাউন্ট হবে না, লাখ টাকার অ্যামাউন্ট হইতে হবে। তারপর হচ্ছে কি, দীর্ঘমেয়াদী, আমাদেরকে বছরকে বছর এটি কি সুবিধা দিতে হবে। এই হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের মূল বিষয়টা। আমরা এখন আসি মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনটা কি? মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে ঠিক মূলধন জাতীয় উল্টাটা। মানে কি, মূলধন জাতীয়তে কি কি পড়ছিলাম? দীর্ঘমেয়াদী, অনিয়মিত, বড় অঙ্কের, তিনটা পড়ছি। সেম ভাবে মুনাফা জাতীয়তে হচ্ছে কি স্বল্প মেয়াদী, নিয়মিত, কম অঙ্কের। মানে কি কি, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদীর জায়গায় স্বল্প মেয়াদী হবে, মানে কম সময় প্রভাব বিস্তার করবে। তারপর হচ্ছে কি নিয়মিত, যেখানে হঠাৎ ঘটে না, যে যে জায়গায় সবসময় ঘটে না জিনিসটা, এই উল্টা জায়গায় হচ্ছে কি প্রতিদিন ঘটনাটা ঘটতে হবে। তারপর হচ্ছে কি অ্যামাউন্টগুলো ছোট ছোট অ্যামাউন্ট, মানে ধরেন 5,000 টাকা 6,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা, এই ছোট ছোট অ্যামাউন্ট। এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা মুনাফা জাতীয় লেনদেনটাকে আমরা একটা লেনদেনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। বৈশিষ্ট্যটা আমরা ওইটার সাথে মিলাব। ধরুন বলা হয়েছে 20,000 টাকার পণ্য ক্রয় করলাম। আমার কাজ হচ্ছে পণ্য কিনে পণ্য বিক্রি করা, অবশ্যই আমার পণ্য কিনতে হবে। তাহলে এটা কি, আমাকে সবসময় কি দিবে না, আমি যে একটা মাল কিনলাম, আমার ধরেন একটা প্রোডাক্ট আসছে, আমি আপনাকে কিভাবে, ধরেন আমার একটা পানির বোতলের বিজনেস আছে, আমি পানির বোতলটা কি করলাম, অর্ডারটা আসছে, আমি 200-300 ক্যারেট নিলাম, ক্রেট বলা হয়, ক্রেট, আমি 2 থেকে 300 ক্রেট নিলাম। আমার 2 থেকে 300 ক্রেট কি হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেল হয়ে যাবে, আমার থাকতেছে না। তাহলে এটা কি আমাকে দীর্ঘমেয়াদী প্রভাব দিচ্ছে না? দ্বিতীয়ত হচ্ছে আহ দ্বিতীয়ত হচ্ছে এটা নিয়মিত, আমার ব্যবসায় পানির, আমার থেকে পানি কিনে বিক্রি করতে হচ্ছে, আমার প্রতিদিন পানি নিতে হচ্ছে। প্রতিদিন আমি 20 ক্রেট 30 ক্রেট 50 ক্রেট 200 ক্রেট যদি না কিনি, হচ্ছে না। তাহলে এটা আমার প্রতিদিন কিনতে হচ্ছে, আমাকে কম সময় পাওয়ার দিচ্ছে। তারপর অ্যামাউন্টটাও কি ছোট, 20,000 টাকার আমি অর্ডার করলাম, তাহলে অ্যামাউন্টগুলো কিন্তু ছোট। এই যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান আছে, তাহলে এই লেনদেনকে, যে আমি 20,000 টাকার 25,000 টাকার পণ্য কিনলাম, এই যে লেনদেনটা বললাম, এটা কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? অবশ্যই
মুনাফা জাতীয়। কারণ হচ্ছে কি, মূলধন জাতীয়তে যেসব বৈশিষ্ট্য আছে তার ঠিক উল্টো হচ্ছে মুনাফা জাতীয়তে। মুনাফা জাতীয়তে হচ্ছে স্বল্প মেয়াদি, তারপর হচ্ছে কি নিয়মিত এবং ছোট অঙ্কের। এটা কিন্তু বইয়ে উল্লেখ আছে, আমি বই থেকে দেখে আপনাদেরকে বলতেছি বিষয়টা, কিন্তু আমি বিশ্লেষণ করে বলার চেষ্টা করতেছি। আশা করছি আপনারা বুঝবেন এবং এই অধ্যায়টা ভিডিওটা দেখলে এই অধ্যায় সম্পর্কে আপনাদের বেসিক ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ, কোনো প্যারা থাকবে না। তারপর আসি আমরা লেনদেনের মধ্যে মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে এবং মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি লেনদেন থাকতে পারে তা নিয়ে একটু আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, মূলধন জাতীয় ব্যয়টা কি? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এমন প্রকার ব্যয় যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করবে, তারপর হচ্ছে সব সময় ঘটবে না এবং বড় অঙ্কের ব্যয় হইতে হবে। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এরপর আসি আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি অথবা আয়। সেম, আমাদের একটু আগে মুনাফা জাতীয় যে বৈশিষ্ট্য পড়ছি তার সাথে সম্পর্কিত হতে হবে। কেমন কেমন বৈশিষ্ট্য পড়ছিলাম? স্বল্প মেয়াদি, নিয়মিত, ছোট অঙ্কের। কয়টা পড়ছি? তিনটা। এই তিনটা প্রভাবিত হইলেই আমার মুনাফা জাতীয় প্রাপ্তি আয় সম্পর্কে আমার কোনো ঝামেলা থাকতেছে না। আচ্ছা, আমরা আসি এখন কোথায় গেলাম আমরা, মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনের পার্থক্য তো আমরা বুঝতে পারছি, কোন কোন পার্টে পার্থক্য আছে, কোন কোন পার্টে পার্থক্য নাই। তাহলে ধারণা আশা করছি আর ঝামেলা নাই। মূলধন জাতীয় মুনাফা জাতীয়র মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই, তো ঝামেলা কম হয়। এই অধ্যায়ের মধ্যে জাস্ট কয়েকটা কিছু পড়ে নিলেই, একটু আয়ত্ত করে নিতে পারলে কিন্তু একদম ইজি। যেমন আমি আপনাদেরকে কোন কোন হিসাবগুলো কোন কোন শ্রেণীর হয় এটা একটু আমি আপনাদেরকে বলে শোনাবো। যেমন হচ্ছে মূলধন আনা হয়েছে, এটা আমার জন্য কি? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন আনা হয়েছে, মূলধন আনছি দেখে আমার জন্য কি? মূলধন জাতীয় প্রাপ্তি হয়েছে, কারণ এটা ব্যবসা অনেক বছর থাকবে। এই মূলধনটা তো আমার ব্যবসা শুরু করার সাথে আমি আবার মূলধন তো নিয়ে ফেলবো না, এটা আমার সাথে অনেক বছর থাকবে না, তখন আমার অবশ্যই দরকার হবে। তারপর হচ্ছে জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়ের মধ্যে পড়ে অথবা প্রাপ্তির মধ্যে পড়ে। মূলধন জাতীয় আয় অথবা কি প্রাপ্তির মধ্যে পড়ে। তারপর আসতেছে ঋণ গ্রহণ করা। ঋণ গ্রহণ করা কিন্তু আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। এই তিনটা আমি মূলধন জাতীয় প্রাপ্তি বললাম। এই তিনটা কিন্তু নিয়মিত ঘটে না, যখন ঘটে দীর্ঘমেয়াদী প্রভাব দেয় এবং এর অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট গুলো কিন্তু বিশাল অঙ্কের হয়, ছোট ছোট হয় না, লাখ টাকার কাছাকাছি ছুঁয়ে যায়। এগুলো কিন্তু ছোট অঙ্ক বলা যায় না, আবার এগুলোকে বড় অঙ্ক হিসেবে ধরতে হয়। আচ্ছা, এরপর আসি পণ্য বিক্রয় করলাম, পণ্য আমি সেল করলাম। আমার জন্য পণ্য সেল করা, বিক্রি করা এক প্রকার ইনকাম, আয়। তাহলে আমার মুনাফা জাতীয় এটা আয় হচ্ছে, কারণ আমি পণ্য বিক্রয় প্রতিদিন করতেছি। আমার যদি একটা, ধরুন কি বলা যায়, নিত্য পণ্যের একটা দোকান আছে আমার থেকে, আমার ধরেন মুদি দোকান আছে, মুদি দোকানে তো আমার প্রতিদিনই সেল করতে হবে, সেল না করলে তো আমার ইনকাম হবে না। এটা হচ্ছে আমার জন্য কি? মুনাফা জাতীয় আয়। এটা আমার সবসময় হচ্ছে এই কারণে। তারপর হচ্ছে ব্যাংকে বিনিয়োগের সুদ প্রাপ্তি। ব্যাংক থেকে আমি বিনিয়োগের সুদ পাইছি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যাংক থেকে কিন্তু যে সুদ পাওয়া হয় বিনিয়োগের উপর, এটি মান্থলি পাওয়া যায়। তাহলে এটা এক প্রকার কি ডেইলি বেসিসে পাওয়া যাচ্ছে, নিয়মিত হয়ে গেছে। এটা এটা কিন্তু কম বিষয় না, এটা কিন্তু নিয়মিত বিষয়। তাহলে এটাও কি মুনাফা জাতীয় আয়ের মধ্যে পড়তেছে। ঠিক সেম ভাবে দালান কোঠার ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। তারপর হচ্ছে শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ প্রাপ্তি, এটাও কিন্তু কি মুনাফা জাতীয় আয়, কারণ আমি এটা প্রতি মাসে পাবো। তারপর হচ্ছে সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, সেম মুনাফা জাতীয় আয়। তারপর হচ্ছে জমি ক্রয়। আচ্ছা, জমি ক্রয় মূলধন জাতীয় এক প্রকার কি? আমি জমি কিনলাম, জমি কিনাটা আমার জন্য কি এক প্রকার খরচ। এটা কি মুনাফা জাতীয় খরচ না মূলধন জাতীয় খরচ? অবশ্যই মূলধন জাতীয়, কারণ আমি জমি প্রতিদিন কিনি না, জমি প্রতিদিন কেনার জিনিস না। এটা কিনা হয় 10 বছরে একবার, না হলে 5 বছরে একবার। আবার কিনতে গেলে জমি কেনার পরে কিন্তু আমাকে 1 বছরের বেশি, আমাদেরকে 1 বছর শুধু সময় দেন, আমাদেরকে প্রায় যতক্ষণ আমি জমিটা সেল না করতেছি ততক্ষণ আমাকে সুবিধা দেয়। তাহলে এটা দীর্ঘমেয়াদী এবং কি অনিয়মিত। আরেকটা বৈশিষ্ট্য কিন্তু ম্যাচ করে, যে জমি কিন্তু বর্তমান সময়ে জমির অ্যামাউন্ট কিন্তু বিশাল অঙ্কের যায়, প্রায় 10 থেকে 20 লক্ষ টাকা ছুঁয়ে যায়। মানে 10 লক্ষ 20 লক্ষ টাকা শেষ করে মানে একদম পার করে যেতে হয়, তাহলে আমি জমি পাই। তাহলে এটা অবশ্যই কি বড় অঙ্কের। তাহলে এটা কি জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। সেম ভাবে জমি ক্রয় রেজিস্ট্রেশন, জমি প্রতিদিন কিনতেছি না, রেজিস্ট্রেশন প্রতিদিন করতেছি না, তাহলে এটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়তেছে। দালান কোঠা নির্মাণ, সেম জিনিস। তারপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, আমি আমার কারখানার যত
কিছু মেশিনারিজ কিনবো, এই মেশিনারিজ যে কিনতেছি, আমি যে মেশিনারিজ বাই করতেছি, ওগুলো আমার থেকে কি করতে হচ্ছে, প্রতিদিন করতে হচ্ছে না, আমার করতে হচ্ছে হয়তো কোম্পানি শুরুর আগে, নয়তো হয়তো আমার কোনো প্রোডাক্টে কোনো মেশিনে কোনো সমস্যা হলে তখন আমার থেকে কিনতে হচ্ছে, এমনি অদরকার আমার লাগতেছে না। এই হচ্ছে তফাৎ। তারপরে আসি আমরা নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটাকে আমরা কি হিসেবে ধরতে পারি? এটা একটু স্লাইটলি ডিফারেন্ট আমার অন্যান্য ব্যয় থেকে অথবা আয় থেকে, অন্যান্য হিসাব খাত থেকে একটু ক্রিটিক্যাল, আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরুন এখানে বলা হয়েছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। হ্যাঁ, ধরুন আমি আপনাকে একটা কি দেখাইতে পারি, আমার হাত আশেপাশে, হ্যাঁ এই তো একটা আছে। এই যে আমি একটা মাইক্রোফোন আমার থেকে আছে, হ্যাঁ, এই মাইক্রোফোনটা যে আমার কাছে আসার আগে, এটা বাজারে ছাড়ার আগে অবশ্যই কিন্তু এটাকে কি করা হয়েছে, নিউ প্রোডাক্ট হিসেবে টেস্ট করা হয়েছে। ওরা হয়তো এটার আগে অন্য একটা, যেমন এটার মডেল নাম্বার সামথিং WM10 হয়তো কিছু একটা হবে, এর আগে কিন্তু WM9, 8, 7 তো থাকার কথা, সিরিয়াল ওয়াইজই তো নতুন প্রোডাক্ট বের হয়। এর আগের প্রোডাক্টগুলো যখন চলতেছে, এটা যখন নতুন বাজারে ওরা লঞ্চ করার চেষ্টা করবে, এর আগে ওরা কি করে, একটা ডেমো বানায়, এটাকে টেস্ট করে, তারপরে এটার অবস্থা দেখে বাজারে কি করে, ছাড়ে। এমনি এমনি তো বাজারে প্রোডাক্ট ছাড়া যায় না, অতটুকু তো আপনারা অবগত আছেন ব্যবসা সম্পর্কে, কারখানা সম্পর্কে, সরি হাত থেকে পড়ে গেছে, এই অবগত আছেন। এইসব জিনিসগুলো মূলত হচ্ছে কি, এটাকে আমরা কি হিসেবে বলতে পারি, এটাকে আমরা নতুন পণ্যের যে গবেষণা করতে হয়, এটা যে রিসার্চ করছে ওরা, এটা যে প্যাকেজিং নিয়ে ভাবছে, এটার যে ভিতরে কি কি থাকবে, মাইক্রোফোনটার মধ্যে কি কি ওরা এলিমেন্টটা যোগ করবে, এই যে থাকবে, এগুলা নিয়ে ওরা যে রিসার্চ করার জন্য যে খরচটা হয়েছে না, এটা হচ্ছে কি নতুন পণ্যের গবেষণা ব্যয় হিসেবে কি করা হয়, আখ্যায়িত করা হয়। এবং এটা কোন শ্রেণীতে পড়ে, এটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়ের মধ্যে কি পড়ে, শ্রেণীটাতে পড়তেছে। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আমরা কারণটা একটু পড়ার চেষ্টা করি। একাধিক হিসাবকাল ব্যাপী সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ কি, এই যে আমি এটার পিছনে যে কিছু টাকা রিসার্চে খরচ করছি, এটা থেকে কিন্তু আমি বেশ কিছু, ওরা কিন্তু একটা দুইটা বানায়নি, ওরা হাজার হাজার কোটি কোটি পিস বানাইছে, এগুলো আমরা দেশে দেশে কি করছে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা কিনে ইউজ করতেছি। এ হচ্ছে তফাৎ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে নতুন পণ্যের গবেষণা ব্যয় বলা হলে এটাকে কি বলা যাবে, বিলম্বিত মুনাফা জাতীয় বলা যায়। তারপর আসতেছি কি, যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, এটা এক প্রকার কি মূলধন জাতীয় ব্যয়। আমি ধরুন আমি যন্ত্রপাতি ক্রয় করছি, আমার মেশিনগুলো তো হাতে করে আনা যাবে না, এটা তো আমার থেকে গাড়ি করে আনতে হবে। এই যে পরিবহন খরচ হচ্ছে না, এই পরিবহন খরচটা হচ্ছে আমার জন্য কি এক প্রকার মূলধন জাতীয় ব্যয়। সেম হচ্ছে যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ। আমার যন্ত্রপাতি নষ্ট তো প্রতিদিন হয় না, হঠাৎ হয়, হঠাৎ যখন হয় তখন আমার থেকে কি করতে হয়, ঠিক করতে হয়, এটা আমার সবসময় করতে হচ্ছে না, র্যান্ডমলি কোনো এক সময় করতে হচ্ছে। সো এটা এক প্রকার কি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসতেছে। তারপর হচ্ছে কি আমার জন্য পণ্য ক্রয়, একটু আগে বললাম মুনাফা জাতীয় ব্যয়। বেতন ও মজুরি প্রদান, ঋণের সুদ প্রদান, বাড়ি ভাড়া প্রদান, বৈদ্যুতিক টেলিফোন বিল প্রদান, বিজ্ঞাপন খরচ প্রদান, বীমা প্রিমিয়াম প্রদান, এবং যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত, দৈনন্দিন বলা হয়েছে, দৈনন্দিন মেরামত, দালান কোটা, যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয় ইত্যাদি হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, আমি লাস্টে একটা কথা বলছি, দালান কোঠা, যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহারজনিত ক্ষয়, আমি যে একটা প্রোডাক্ট ইউজ করতেছি, এই প্রোডাক্টটা কিন্তু আমি যে টাকায় কিনছি ওই টাকায় কিন্তু সেল করতে পারবো না, এটার কিন্তু একটা অ্যামাউন্ট ড্রপ হচ্ছে। আপনারা অবশ্যই শিক্ষার্থীরা জানেন যে আমি একটা ফোন যদি 20,000 টাকায় কিনি, এটা আমি 20,000 টাকায় 6 মাস পরে কি করতে পারবো না, বিক্রি করতে পারবো না। এর কিন্তু প্রতিদিনই দাম কি হচ্ছে, ব্যবহারের সাথে কমতেছে। এই কারণে এগুলো কি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়তেছে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আপনাদের মূলধন ও মুনাফা জাতীয় নিয়ে কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। আমি পরবর্তী একটা ভিডিও দিব আপনাদেরকে এই অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে তখন উল্লেখ থাকবে কি ম্যাথমেটিক্যাল সকল কিছু থাকবে আর কি, মূলধন ও মুনাফা জাতীয় ম্যাথগুলা কিভাবে করতে হবে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।